ওরা আমাদের উপর চাপ তৈরি করলো না, কংগ্রেস সহ ভারতের সাধারণ মানুষ 140 কোটি মানুষ বিজেপিকে ঘাড় ধরিয়ে এই বাজেটটা, এই ছাড়টা দিতে বাধ্য করলো। যে হারে এখানে বিজেপির যিনি আছেন বা বিজেপির ওরা খুব উৎফুল্লিত যে 12 লক্ষ টাকা 75,000 টাকা বা স্ট্যান্ডার্ড ডিডাকশন, এত একটা মধ্যবিত্তদের কর ছাড় দিয়েছে। বলছে যে তখন অটল বিহারী যে সময় 1 লাখ টাকা, তারপরে 2.5 লাখ টাকা ইউপিএ সরকার। আরে তখন জিনিসের দাম কি ছিল সেটা দেখুন না। সিলিন্ডার ছিল 400 থেকে 400 টাকা, 400 থেকে 450 টাকা হয়েছে। স্মৃতি ইরানি ওরা সিলিন্ডার মাথায় নিয়ে নেচেছে। এটাই তো বলছি, আজকের দিনে একটা সিলিন্ডারের দাম কত, মূল্যবৃদ্ধিটা কোথায় গেছে, আকাশ ছোঁয়া হয়ে গেছে। রকেটের গতিতে আমাদের পকেটের টাকা থাকছে না। মানুষ একটা জায়গায়, আমি একটা জার্নাল পড়ছিলাম যে ভোগ ব্যয়ের খরচ যেখানে বাড়ার কথা সেখানে কম ছিল, বারবার মার্কেটে টাকা রোল হচ্ছিল না, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছিল, মার্কেটে সেই চাহিদাটা আসছিল না, যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের চাহিদাটা আছে, চেনটা আছে, সেটা ব্রেক হচ্ছিল। তো সেটা করার জন্য অবশ্যই সরকারকে আজকে যদি এই স্টেপটা না নিত, তাহলে 2029, আপনি বিহারের কথা বলছেন, আমি 2029-এর কথা টেনে আনছি। এবার আরেকটা কথা বলে রাখি, এই যে আজকে কথাটা বললো সেটার মধ্যে যিনি একজন সাধারণ মানুষ যিনি বললেন যে এই তো একটা রিল্যাক্সেশন আমাদেরকে দিয়েছে, আবার যাই না আবার উল্টে থেকে আমাদের থেকে কি নিয়ে নেবে। বিজেপি সরকারের প্রতি এই যে একটা সন্দিহান মনোভাব গত 13 বছরে মানুষের জন্ম নিয়েছে, এবং এই যে আজকে বাজেটে উনি কথাটা বললেন, আমরা জানি সেটা সবকিছু মিলিয়ে কার্যকর হতে 8 থেকে 9 মাস কি 1 বছরও লেগে যেতে পারে। মানে আগামী এতগুলো মাস মানুষকে ওয়েট করতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা এটা বলবো যে যদি কোনো রকম যখন বিলটা বা এক্স্যাক্ট যখন প্ল্যানটা আসবে, সেটাতে কোনো রকম কোনো ফাঁক ফোকর না রেখে, জিনিসের দাম না বাড়িয়ে, আবার বলা যায় না এত টাকা রিল্যাক্সেশন দিয়েছি তার মানে এখন সিলিন্ডার 1500 টাকা পে করো তোমরা, এটাও বলতে পারে। কিন্তু আমি একটু শেষ করে নিই অরুণ বাবু, কিন্তু সেটাই বলছি, যদি এই ছাড়টা রেখে জিনিসের দাম না বাড়িয়ে, খাদ্যদ্রব্যের দাম না বাড়িয়ে যদি এই জিনিসটা রাখা যায়, তাহলে ডেফিনেটলি ভারতের মানুষ এটাতে লাভবান হবে নিশ্চয়ই। সুতরাং দেখুন, প্রথমত একটা কথা বলি যে একটা দল যখন দুবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা, একবার 30টা সিট কম পেয়েছেন, মানে 3বার ভোটে জেতা, মনে হচ্ছে ইন্দিরা গান্ধীর জমানার পরে 3বার ভোটে জেতা, বা নেহেরুর পরেও 3বার ভোটে জেতা, যে মানে হয়তো সংখ্যাগরিষ্ঠতা এবারে হয়নি, সেটা নেহাত খারাপ কথা নয়। এবং মানুষের বিশ্বাসযোগ্যতা নেই, এই কথাটা বলছেন কি করে কংগ্রেসের মুখপাত্র আমি বুঝতে পারছি না। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা বলছি, আপনি যে গ্যাসের কথা বললেন, যখন 450 টাকা ছিল তখন ভর্তুকি অনেকটা বেশি দেওয়া হতো। আমি এটা মেনে নিচ্ছি, মোদি জমানাতে ভর্তুকি হয়তো অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এবং 2004 সালে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম 1000 ছিল, সেটা এখন 1100 বা 1200 টাকা। যদি আপনি মূল্যবৃদ্ধির সাথে তুলনা করেন, মূল্যবৃদ্ধি যেভাবে হয়েছিল 2014-এর আগে, সে তুলনায় মূল্যবৃদ্ধির যদি গড় পড়তা বিগত 10 বছরে ধরেন, সে তুলনায় অনেক কম। এবং শুনে নিন, আপনি ডকুমেন্টস দেখে নিতে পারেন, 2013 সালে ভারতবর্ষ ফ্র্যাজাইল ইকোনমি, পৃথিবীর 5টা যে ফ্র্যাজাইল ইকোনমি ছিল, মানে যারা বড় বড় G20-র যে ইকোনমি, সেই ইকোনমির ফ্র্যাজাইল ইকোনমি স্তরে ঢুকে পড়েছিল। সেটা কিন্তু নরেন্দ্র মোদীর জমানাতে আজকে আমরা যথেষ্ট স্ট্রং। তবে হ্যাঁ, আপনি একটু প্লিজ শুনে নিন, শুনে নিন, যদি গড় জিডিপি দেখেন ইউপিএ জমানার, তার থেকে গড় 11 বছরের জিডিপি 0.3%, 4% বেশি। এবং এই যে এবারে জিডিপি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। 2018-এর সাথে যদি 2019-এর তুলনা করেন, 2019 সালে ভোটের বছর ছিল, জিডিপি প্রায় 2% করছি না, গত 10 বছরের পরিসংখ্যান আপনি 10 বছরের বারবার কোভিডের নাম নিয়ে আবার বলবো 0 থেকে 4 লক্ষ 5 কোনো ট্যাক্স নেই, 4 লক্ষ থেকে শুরু হচ্ছে 8.5% ট্যাক্স। এবার 12,75,000 টাকা পর্যন্ত কোনো আয়কর নেই। এই স্ল্যাবটা আবার দর্শকদের জন্য 4 লক্ষ থেকে 8 লক্ষ, দ্যাট মিনস 5% রেট, 20,000 টাকা ট্যাক্স লাগবে। 8 লক্ষ থেকে 12 লক্ষ আবার 4 লাখ, 4 লাখের ওপর 10% মানে 40,000 টাকা ট্যাক্স লাগবে।
তার মানে আমি 12 লাখ টাকা পর্যন্ত যেতে 60,000 টাকা ট্যাক্স দিতে হবে। আমার 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, তার মানে 12 লক্ষ যদি আমার 12,50,000 টাকা হয়, তাহলে 50,000-এর ওপর 15%, তার মানে কত হচ্ছে? 50,000 15% মানে হচ্ছে মানে কত? 15,000 টাকা, 7,500 টাকা। তার মানে আমি যদি 12,50,000 টাকা হয় তাও ট্যাক্স লাগছে না, 12,75,000 টাকা পর্যন্ত আমার সেই জন্যই ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে। তারপরে কারো 12 যদি থেকে 16 লক্ষ, হ্যাঁ, যদি 12 থেকে 16 15%, 15%, তার মানে তখন হচ্ছে কত? 4 লাখের ওপর 15% মানে হচ্ছে, প্রশ্ন করতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের রেট কত ছিল? রেট নয়, এটা তো একটা স্ল্যাব। অ্যামাউন্ট কত ছিল? হ্যাঁ, মানে 75,000 ছিল। আগে ছিল 50, গতবার করেছে 75, সেটাই আছে। তাহলে তো যদি গতবারই 75 হ্যাঁ, থাকে, স্ট্যান্ডার্ডটা বাড়ায়নি। এটা তাহলে তো গতবারই থেকেই 12 লাখ টাকা অবধি ট্যাক্স দিতে হতো না। না না না, গত বছর 7 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দেওয়া হতো না। গতবার পর্যন্ত 7 লাখ ছিল, সেটা বেড়ে 75 হয়েছে, সেই জন্য 12,75,000 পর্যন্ত ট্যাক্স লাগছে না। Okay. এটা রিলিফ। এবার আমার আমি এখানে আসবো একটা বলার, আমি বলবো একটা বলার আছে যে আমরা যাই বলি না কেন, দেশের যদি উন্নতি করতে হয়, আমার কাছে 3টে জিনিস, প্রোডাকশন, প্রোডাক্টিভিটি আর পিপল, মানে লোক, এই 3টেকে এক জায়গায় নিয়ে চলতে হবে। এই 3টে যদি এক জায়গায় মানে ঠিকমতো সিস্টেম না থাকে, তাহলে আমাদের জিডিপি বাড়বে না। প্রফিটও করতে হবে কোম্পানিকে, প্রোডাকশন বাড়াতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমরা যারা লোক তারাই কিন্তু ওখানে কাজ করবে। সেই 3টের সিমিলারিটি না থাকলে কিন্তু জিডিপি বা গ্রোথ হবে না। ঠিক আছে, মধ্যবিত্তের তো হলো ছাড়, কিন্তু আমি প্রসূনজিৎদার কাছে আসবো। শেয়ার বাজার কিন্তু চাঙ্গা নয় কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আবার বলছি, এফডিআই এ 100% আয়ে কোনো আশঙ্কা আছে, শঙ্কিত হওয়ার কারণ আছে। আমি আসবো।